আয়শা, চুমকি এবং কথা তিনজনই সিঁড়ি দিয়ে নামছে। পরনে তাদের সুন্দর কাজ করা থ্রি পিস। সবাইকে একসাথে একদম বোনের মতো লাগছে। তিন বান্ধবী যখন তিন যা হয়, ইস, এরকম ভাগ্য কজনের হয় মৃত্যুর আগ পর্যন্ত একই বাড়িতে একই সাথে থাকার। রেবেকা বেগম ও বাকিরা তাকিয়ে দেখলেন তাদের পুত্রবধূরা একসাথে আসছে। একে অপরের দিকে তাকিয়ে বলেন, ঠিক আমাদের মতোই লাগছে, ওরাও আমাদের মতো একসাথে এরকম থাকুক সারা জীবন। ছেলেরাও এসে তাদের বইয়ের পাশে চেয়ার টেনে বসলো। অর্ণব খেতে খেতে চুমকির দিকে দেখল। চুমকি খুব কম খাচ্ছে, ওটাকে খাচ্ছে না বললেই চলে। অর্ণব ফিসফিস করে বলে, এমনি বলে তুমি দুর্বল, খাচ্ছ না কেন? এমন দেখিয়ে আমাকেই দায়িত্ব নিয়ে তোমাকে খাওয়াতে হবে। অর্ণবের ন্যায় চুমকিও ফিসফিস করে বলে উঠল, দেখুন, একদম আমাকে খোঁটা দিবেন না। ইস খোদা, খোঁটা দিলাম কই? আমি তোমাকে আজকে ভিটামিনের বোতল এনে দিবানি, তাহলে রুচি বাড়বে খাবারে। নয়তো তোমার বাবা মা বলবে আমরা তোমাকে কিছু খেতে দিই না। শেষে দরজাল ফ্যামিলির নামেই খ্যাতি অর্জন করব। চুমকি রেগে বলল, ভালো হচ্ছে না কিন্তু। অর্ণব, তুই কিছু বলছিস? মায়ের কথায় চুপসে গেল অর্ণব। দাঁত বের করে বলল, কই, আমি কিছু বলছি না তো। রেবেকা বেগম বলল, সবার আগে খাওয়া শেষ করো, পরেই যত কথা বলবে বলো। আকাশ খেতে খেতে বার কয়েক কথার দিকে তাকিয়েছে। মাথা পর্যন্ত ওড়না টানা, একদম নতুন বউ বউ লাগছে। নিজের বউ ভাবতেই বুকের ভেতর অন্যরকম ফিল করলো। খাওয়া শেষ করে যখন আয়শা, কথা আর নূপুর ড্রয়িং রুমে বসেছে, তখন তাদের সামনে কোমরে হাত রেখে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের শাশুড়িরা। শাশুড়িদের এমন রিনা খানের রূপ দেখে তিনজনই ঝটপট উঠে দাঁড়ালো। শাশুড়িদের এমন রিনা খানের রূপ দেখে তিনজনই ঝটপট উঠে দাঁড়ালো। তাদের সামনে নত মস্তককে দাঁড়িয়ে রইল। কী ভুল করেছে যার জন্য এমন করে আছে? তাদের মতে ওরা কিছু করেনি, তাহলে ভুল হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এরা এভাবে তাকিয়ে আছে কেন? আয়শা ভয়ে ভয়ে মাথা তুলে তাকালো রেবেকা বেগমের দিকে। কণ্ঠে মধু ভারিয়ে আহ্লাদি হয়ে বলল, বড় আম্মু, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন? কোনো কথা না বলে রেবেকা বেগম আয়শার হাত ধরে টেনে নিয়ে গেলেন। এক এক করে আমিনা বেগম, চুমকি আর জেসমিন ও স্বপ্না বেগম কথাকে নিয়ে চলে গেল। কথা চুপচাপ বসে আছে শাশুড়ি যে তাকে এভাবে টেনে এনে শাড়ি পরাবে না তা জানতো না। বাড়িতে বিয়ে হয়েছে, প্রতিবেশীরা দেখতে আসবে, তাই শাড়ি পরানো, নয়তো তারা তাদের ছেলের বউদের এরকম কোনো জোর জবরদস্তি করতে চায় না। তাদের ইচ্ছে মতো চলাফেরা করবে, যেমনটা আয়শা করে। কিছুক্ষণ পর আকাশ রুমে ঢুকলো। সঙ্গে সঙ্গে কথা শাড়ি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লো। আকাশ বিষয়টা লক্ষ্য করলো, শাড়ি ঠিক আছে, অথচ এদিকে একবার টানছে, ওদিকে একবার টানছে। আকাশ এগিয়ে কথার কাছে আসলো। কথা ঘাবড়ে গিয়ে আকাশের দিকে তাকালো। আকাশ যতই কাছে যাচ্ছে, কথা নিজেকে হারিয়ে ফেলছে, অনুভূতি শূন্য। শুকনো ঢোক গিলে বলে, আপনি এগিয়ে আসছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ বলেই আমাকে এগিয়ে আসতে হচ্ছে। কথার রোবটের মতো দাঁড়িয়ে পড়লো। আর আকাশ কথার অতি নিকটে নিকটে দাঁড়ালো। লাল মরিচের মতো গাল জ্বলে উঠল লজ্জায়। গাঢ় লাল শাড়ি ফর্সা ত্বকে একেবারে জল জল করে ফুটছে। হাতে হাত মোছড়ামুছড়ি করছে, এতে ঘনিষ্ঠতার কথা মুছড়ে পড়ছে। অর্ণব থুতনি উছিয়ে মুচকি হাসলো আর ধীর কণ্ঠে বলে কথার কপালে চুমু এঁকে দিল, শাড়িতেই নারী, কথাটা একদম সত্যি। তোমাকে কিন্তু একদম চাঁদ লাগছে, তবে মাথার উপর আকাশের নয়। তোমার সামনে দাঁড়িয়ে থাকা আকাশের বুকে যেই চাঁদের দেখা মিলবে, সেই তুমি। এই আকাশের বুকে তোমার আগমন আর সমাপ্তি। চুমকি কিছুটা লাজুক লাজুক ভঙ্গিতে নিজেকে দেখছে। তার বিয়ে হয়ে গেছে, কথাটা ভাবতে শিউরে ওঠে। হঠাৎ করে অর্ণব সামনে দাঁড়াতেই চুমকি চোখ যেন নিজের দিকে নেমে এলো। হাতের আঙুলগুলো আলতো করে গুটিয়ে ধরেছে, হাঁটুর কাছে শাড়ির আঁচল টেনে সামান্য চেপে ধরেছে। মুখ জুড়ে লালচে আভা, শীতের সকালে ফুটে ওঠা কদম ফুলের লাজুক রঙের মতো। অর্ণবের দৃষ্টি যখন তার দিকে নরম করে থেমে থাকে, তখন চুমকি আরও বেশি লজ্জায় চোখ সরিয়ে ফেলে। তবু চুপি চুপি আর চোখে চেয়ে দেখলো অর্ণবকে। কেমন ঘোর লাগা চোখে নিবিত্ত চাহনিতে তাকিয়ে আছে।
চুমকি গাঢ় কাজল ভরা চোখের দিকে তাকিয়ে অর্ণব দুনিয়া ভুলে গেল। ভুলে গেল তার অস্তিত্ব। হঠাৎ করে একটা আবদার করে বসলো, যা চুমকির কাছে ভীষণ লজ্জাজনক। আমি একটা কিস করতে পারি? তোমার টকটকে লাল ঠোঁটে ওখানে আমি হারিয়ে যেতে চাই। একবার কি দেবে সেই সুযোগ? আমার ভালোবাসা দিয়ে তোমাকে ছুতে চাই। শাড়ি পরা তুমি যেন আমার বুকে ঝড় তুলেছ। এই ঝড়ে আমি ভেসে যেতে চাই। চুমকি জিভ দিয়ে শুকনো ওষ্ঠ ভিজিয়ে নিল। এ কেমন অনুভূতি, নিজেই নিজেকে বুঝে উঠতে পারছে না। নেটে গিয়ে লজ্জায় শেষ হচ্ছে না। কানে বেজে চলছে অর্ণবের ঠোঁট কাটা কথা। টমেটো মাখা গালে দুহাত দিয়ে উঁচু করে ধরল অর্ণব। চুমকির কোনো উত্তরের অপেক্ষা না করে টুক করে একটা চুমু বসালো ঠোঁটে। এত তড়িৎ বেগে ঘটনাটা ঘনা আশা করেনি চুমকি। চোখ দুটো দ্বিগুণ প্রশস্ত, যেন অদ্ভুত কিছু দেখে নিয়েছে। ঠোঁটের মাঝে কিঞ্চিৎ ফাঁকা। হল বিস্ময়ে। অর্ণব তার মনের ইচ্ছে পূরণ করতে পেরে মহা খুশি। দাঁত কিলিয়ে দু লাইন গেয়ে উঠল। আশিক ওয়াশরুম থেকে বের হতেই নজর এলো আয়েশা। শরীরের আঁচলে ধরে আয়নার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখছে। কুচি নষ্ট হয়ে যায় এই ভয়ে আবার সোজা হয়ে চুপচাপ দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। টকটকে লাল শাড়ি পরিহাতা আয়েশার মাথায় শাড়ির আঁচল তুলে দেখল নিজেকে। নিজেকে চিনতে পারছে না। হঠাৎ ঘাড়ে নজর যেতেই লজ্জায় কুঁকড়ে গেল। আরে দৃশ্যমান আশিকের মিষ্টি স্পর্শে চিহ্ন উদীয়মান। কত ঢেকে রাখার প্রচেষ্টা ছিল, তবুও শাড়ি পরাতে গিয়ে রেবেকা বেগমের চোখ এড়াতে পারেনি। যদিও কিছু বলেনি, তবে হেসেছিলেন মুখ টিপে। আশা বুঝতে পেরে কতই না লজ্জায় পড়েছিল। কথাগুলো কল্পনা করতেই দুই হাতে মুখ ঢাকলো। আশিক পেছন থেকে এসে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিল। বউ, তোমাকে এত সুন্দর লাগে, মন চায় সবসময় বগিয়ে রাখি। তোমার কাছ থেকে 1 সেকেন্ড দূরে থাকা যেন আমার নিঃশ্বাসের গতি কমে যাওয়া। ঘাড়ে আশিকে গরম নিঃশ্বাস পড়ছে। অষ্টদশী আয়সার চোখ বন্ধ করে শাড়ি ধরল খামছে। কম্পিত হৃদয়ে যেন উথাল পাথাল ভালোবাসার ছোঁয়ায়। আশিক কানের লতিতে আলতো চুমু খেয়ে নিজের দিকে ঘোরালো আয়সাকে। চোখের পাতা অনবরত কাঁপছে। বাইরে তো শান্ত, অথচ হৃদয়ে বইছে প্লাবন। ঝড়ের মাত্রা মাপা গেলেও অষ্টদশীর হৃদয়ে বয়ে যাওয়া ঝড়ের মাত্রা মাপা অসম্ভব। সমস্ত শরীর থরথরিয়ে কাঁপছে। দরজার বাইরে থেকে অহনা আর আহিলের ডাক আসতেই আয়সা দ্রুত সরে দাঁড়ালো আশিকের থেকে। অহনা, আপু তোমাকে নিচে ডেকেছে বড় আম্মু। আসছি বলে দ্রুত বেরিয়ে পড়লো আয়সা। এখানে থাকলে আশিক আর কী বলবে তার ঠিক নেই। দিন দিন লাগামহীন কথাবার্তা বেড়েই চলছে। তবে আয়সার মন্দ লাগে না। প্রেমিক পুরুষের থেকে এরকম কথা শোনায় যায়। তাও সে প্রেমিক যদি বিয়ে করা বর হয়, তাহলে তার কোনো কথাই থাকে না। পাড়া প্রতিবেশীরা 3 বউকে দেখে খুবই খুশি হলেন। তাদের সাথে সবার সুসম্পর্ক আছে। সর্দার বাড়ি নিয়ে কারো কোনো অভিযোগ খাতায় নাম নেই বললেই চলে। কখনো কোনো ঝগড়া বিবাদে সর্দার বাড়ি জড়িত নয়। তবে কিছু লোক থাকে যারা অন্যের ভালো দেখতে পারে না, যাদের গ্রামীণ ভাষায় সিসিটিভি ক্যামেরা বলে। কোনো খরচ ছাড়া এই বাড়ির কথা এই বাড়ি চলে যায়। তাদের নজরে নিজেরা ব্যতীত অন্য কেউই ভালো নয়। বউ দেখে মিষ্টি মুখ করে সবাই চলে গেল। ধরা প্লাবিত সময়ে অপেক্ষা কেউই করে না। এই গতি কেউ থামাতেও পারবে না। আশিক সামনের টেবিলে ল্যাপটপে কাজ করছে, আর আয়শাকে খাটের উপর পুতুলের মতো বসিয়ে রেখেছে। সারাদিন কি একইভাবে বসা থাকা যায়? মাঝে মাঝে নিজেকে রোবট মনে হয়। মানুষের তো হাঁটা চলা ফেরা করাও দরকার। সেই যে কখন থেকে বায়না ধরেছে নিচে যাবে, কিন্তু কঠিন আশিকের হৃদয় গলাতে পারেনি। তার এক কথা, কাজ কমপ্লিট করে সে নিজেই নিচে নিয়ে যাবে। ততক্ষণ এভাবেই মূর্তি নিয়ে বসে থাকতে হবে। ঠোঁট উল্টে আগের স্মৃতি চারণ করতে লাগলো। 5 মাস আগে সকাল সকাল বেরিয়ে পড়েছে সবাই, উদ্দেশ্য হাসপাতাল। আজকে অন্তুর বেবি হওয়ার ডেট আছে। হাসপাতালে গিয়ে আয়সার চমকে কথা অন্তুকে দেখে বাইরে এলো। যেহেতু সিজার করা হবে, আর এত মানুষকে একসাথে অ্যালাউ করা হয় না, তাই এক এক করে অন্তুর সাথে দেখা করলো। রেবেকা বেগম অর্ণবকে বলো আয়সার চুমকি কথাকে নিয়ে বাড়িতে যেতে, আর তারাও যেন কাজে যায়। এখানে তো মানুষের প্রয়োজন নেই। আশিক, আকাশ ও তাদের বাবা চাচারা সবাই অফিসে চলে গেছে।
হাসপাতালে বসে থাকতে থাকতে হঠাৎ আয়শার অদ্ভুত লেগে মাথা ঘুরতে লাগলো। কানের তালে লেগে কিছু শুনতে পাচ্ছে না। সামনে সবাই কথা বলছে কিন্তু তাদের আওয়াজ আয়শার কান পর্যন্ত আসছে না। চোখের সামনে ঝাপসা দেখছে। কাঁপা কাঁপা হাত এগিয়ে কথার হাত ধরে, কথা আমার কেমন জানি লাগছে। কথা আয়শার দিকে ঘুরিয়ে দেখলো আয়শার চেহারায় কেমন বিষণ্ণতা ছেয়ে গেছে। চোখে মুখের আকৃতি কেমন অসুস্থকর ব্যক্তির ন্যায়। মুহূর্তেই জোরে বলে উঠলো, আয়শা তোর কি হয়েছে? এরকম করছিস কেন? সবাই তড়িৎ বেগে আয়শার দিকে ঘুরল। জেসমিন বেগম কাছে এসে আয়শাকে বুকে আগলে নিতেই আয়শা জ্ঞান হারিয়ে ফেললো। পানি দেওয়ার পরও জ্ঞান না ফেরায় ডাক্তারকে ডাকলো। যেহেতু হাসপাতালে আছে তাই আলাদা করে কষ্ট করতে হলো না। ডাক্তার কিছু টেস্ট দিল করার জন্য। টেস্টের রিপোর্ট 1 ঘন্টা পর এলো। ততক্ষণ আশিক চলে এসেছে তুফানের বেগে। অর্ণব ফোন করেছিল আর মুহূর্তেই বেরিয়ে পড়েছে কোনো কিছু চিন্তা না করেই। যেহেতু তার পৃথিবী অসুস্থ, সেখানে নিজের কথা ভাবার মতো সময়ও তার নেই। ইঞ্জেকশন দিয়ে জ্ঞান ফিরিয়ে এনেছে, তবে শরীর প্রচণ্ড দুর্বল থাকায় বেড রেস্ট নিতে বলেছে ডাক্তার। আর ভালো মন্দ খাবারের নির্দিষ্ট জরুরি ভিত্তিতে দিয়েছে। আয়শা ঘাবড়ে গেল। এমনি খায় না, তার উপর কয়েকদিন যাবৎ কিচ্ছু খেতে ইচ্ছে করে না। খাবার সামনে নিলেই গন্ধ আসে। যা খায় সব বেরিয়ে আসতে চায়। যদিও আশিক অনেকবার বলেছে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আশা জোর করে আসেনি। মানুষের শরীরে এনার্জি থাকে আর আশা এসব ডাক্তার ওষুধ ইঞ্জেকশনে হাই লেভেলের এনার্জি। আশিক অশান্ত হৃদয়ে আশার পাশে বসে আছে। জানে না কি হয়েছে, তবে সব সময় তার চায় তার প্রেয়সী যেন না হয়। তখন খবর আসলো অন্তুর ছেলে হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলল। বাচ্চার মাকে বেডে দেওয়া হলে সবাই এক এক করে গিয়ে দেখে আসলো। আয়শা বেডেই বসে আছে। যতক্ষণ ডাক্তার কিছু না বলছে ততক্ষণ সে উঠতে দিচ্ছে না। অবশেষে সবার অপেক্ষার প্রহর কাটিয়ে ডাক্তার এলো রিপোর্ট হাতে। রিপোর্টের আশায় আশিক খুশির চেয়ে বিষণ্ণ বেশি। জানে না রিপোর্টে কি আছে, তবু অজানা ভয়ে বুকের ভেতর নড়া দিল। মন কিছুতেই শান্তি করতে পারছে না। রেবেকা বেগম ডাক্তারকে বলল, ডাক্তার আমাদের মেয়ের কি হয়েছে? সবার চোখে মুখে চিন্তার ছাপ। ডাক্তার সাহেব চেহারা দেখে মুচকি হাসি দিল আর বলল, আপনার টেনশন নেবে না, আপনাদের মেয়ে ভালো আছে। ইনফ্যাক্ট খুশির খবর আছে। আপনারা মিষ্টি কেনার ব্যবস্থা করুন। ডাক্তারের দেখে সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আশি কিছু বুঝে উঠতে পারছে না। এসব কী ধরনের ইয়ার্কি ডাক্তার? আমার বউয়ের কি হয়েছে? ডাক্তার হেসে জবাব দিল, একই দিনে বাড়ির এক মেয়ের বেবি হলো আর এক মেয়ে প্রেগনেন্ট। আপনাদের কি কপাল! আমার নিজেরই তো শুনে খুশি লাগছে। কথাটা বোঝার জন্য সবার মাঝে খানিক টাইম লাগলো। কথার অর্থ বুঝে রেবেকা বেগম আশিকে উঠিয়ে নিজেই বসে পড়লেন আয়শার পাশে। আশার মাথা নেড়ে কপালে কপাল চুমু দিল। মনের আনন্দে আত্মহারা হয়ে ভুলে গেল সে বড়। আশাকে জড়িয়ে ধরল। জানিস কতদিনের ইচ্ছে ছিল আমার নাতি নাতনি হবে, তাদের নিয়ে সারা বাড়িময় আমি খেলে বেড়াবো, বাড়ি উজ্জ্বল হবে তাদের নিয়ে। সেটা পূরণ করে দিলি, আমি খুব খুশি হয়েছি। আশা ভাবনার মতো তাকিয়ে আছে। এত দ্রুত এসব ঘটে যাবে কল্পনাও করেনি। কথা চমকেও খুশি হয়েছে। আর সঙ্গে সঙ্গে গ্রুপে ভিডিও কল দিয়ে নূপুর, শুভ, সিয়ামকে জানালো ও পরোক্ষভাবে আনন্দের সামিল করলো। সবাই খুব খুশি হয়েছে, তারা মামা হবে, খালা হবে। সবাই বেরিয়ে গেলে আশিক আর আশাকে একা ছেড়ে দিল। আশিক আশার পাশে গিয়ে বসলো। আশা লজ্জা পেল, ভাবতেই পারছে না তার পেটে বাবু আছে, সে মা হতে চলেছে। এই তো এখনো দুষ্টুমি করে বেড়ায়, সে নাকি আবার বাচ্চার মা হবে। কি আর করার, নছিব। আশিক আশার হাতটা সঙ্গোপনে নিজের কাছে নিয়ে কত চুমু খেয়েছে তার ঠিক নেই। আজ আশিক সবচেয়ে খুশি। আশার উদ্দেশ্য নরম আবেগী গলায় বলল, আজ তুমি আমাকে পরিপূর্ণ থেকে সম্পূর্ণ করে দিলে বউ। আমার পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সুখের সাথে পরিচয় করিয়ে দিলে। একজন ছেলের কাছে বাবা হওয়ার আনন্দ পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। এই অনুভূতি প্রকাশের কোনো প্রকাশ্য নেই, কেবলমাত্র নিজের মনেটা প্রকাশিত হয়। আমি এত খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। খুব ভালোবাসি বউ, খুব ভালোবাসি তোমায়। নাগারে কথাগুলো বলে আশাকে জাপটে ধরল নিজের বুকের সাথে। আমিও খুব খুশি আপনাকে খুশি করতে পেরে। আমাদের ভালোবাসার অংশ আসবে। আমিও আপনাকে ভীষণ ভালোবাসি।
আপনার মতো খুব বেশি না হলেও আমার মতো করে সর্বোচ্চ চূড়া পর্যন্ত আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া আমার কোনো গন্তব্যস্থল নেই। আমি শুধুই আপনাকে ভালোবাসি। আশিকের বুক থেকে তুলে গালে হাত রেখে ফের বলল, ভালোবাসি বউজান, ভালোবাসি, খুব ভালোবাসি, 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 ভালোবাসি তোমায়। অকপটে কথাগুলো বলে ফেলল আশিক। তখনই নক না করে প্রবেশ করলো রেয়ান। এই তোরা এখানে এসব লজ্জাজনক কাজ করিস না। আমি বিবাহিত সদ্য জন্মানো ছেলে সন্তানের বাবা। তোদের এসব দেখে আমার লজ্জায় লাল নীল হলুদ লাইটের মতো জ্বলতে ইচ্ছে করছে। আশিক বিরক্ত হলো রেহানের আগমনে। রাগী চোখে তাকালো। রেহান সাথে সাথে ভয় পাওয়ার নাটক করে বলল, আরে ভাই, আমি তো ভয় পাচ্ছি। এভাবে তাকাস না, এমনিতেও তোর এসব রোমান্সের মধ্যে আমি নেই। আমি তো জাস্ট তোকে অভিনন্দন জানাতে এলাম। আমাদের কি বন্ধুত্বর টান দেখেছিস? আমি ছেলেকে কোলে নিলাম আর তুই অনাগত সন্তানের বাবা হবি। আশিকের উত্তরে শুধু হাসলো। রেহান যেতে গিয়েও গেল না, দাঁড়িয়ে পেছন ফিরে আয়েশার উদ্দেশ্যে বলল, শালি আদা ঘরোয়ালি, কিন্তু আমি তোমাকে মেয়েকে আমার ছেলের ঘরোয়ালি বানাতে চাই। তোমাকে আমি একটা প্রস্তাব দিলাম। প্রস্তাব বলতে সম্বন্ধ নিয়ে এলাম। তোমার কন্যা সন্তানের সাথে তো আমার ছেলেরই বাগদান হবে। আয়েশা রিয়ানের কথায় আকাশ থেকে টপকালো। এখনও সবে 48 দিন, ডাক্তার রিপোর্টে বলে গেছে। আর এখনই মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আগে মেয়েই হবে নাকি ছেলে হবে তার ঠিক নেই। আশা ভাবতে ভাবতে প্রশ্ন করেই বসলো, ভাইয়া আমার যদি ছেলে হয়? আরে শালি মেয়েই হবে, দেখে নিও। যেহেতু ভাগ্য এর সাথে দুজনের এমন মিলিয়ে দিয়েছে তো তোমার মেয়েই হবে। বাড়িতে ফিরে আসা কপালে হাত রেখে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তার সামনে যত ধরনের ফল খাবার রাখা আছে, কোনো বাজারে এত ফলও একসাথে পাওয়া যায় না। সেখানে তার মা চাচিরা পুরো টেবিলে সাজিয়ে তার সামনে বসিয়ে রেখেছে, সাথে কথার চমকেও আছে। আশার এত খাবার দেখে মাথা ঘুরিয়ে গেছে। নিজেকে মনে হচ্ছে ভুল করে ফেরালের রাজ্যে চলে এসেছে। আয়শা মায়ের দিকে অসহায় দৃষ্টি দিল যে সে খাবে না। তার মা মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, এটা তো শাশুড়ির হুকুম। তার ছেলের ভুঁড়ির যত্নে যেন কোনো রকম ত্রুটি না হয়। আমার দিকে এমন বাচ্চার মতো তাকিয়ে লাভ নেই। আশা মাথা ঘুরে পড়েই যাবে। কী দিন এলো তার পরাণের বন্ধুরাও দল বাঁধছে, শাশুড়ির দলে যোগ দিয়েছে। কথা চমকেও তার সাথে বেইমানি করেছে। অভিমানী কান্নার নাটক করলো, অথচ তবুও তাদের মন গলে পানি হলো না। ও মা, এসব নাটকের মাঝে বাড়িতে প্রবেশ করলো আসলাম সর্দার, মনিরুল সর্দার, হুমায়ুন সর্দার ও জিশান সর্দার। সবার হাতে মিষ্টির প্যাকেট। আসলাম সর্দার যখন শুনেছিল তিনি দাদা নানা দুটোই হবে, তখন তিনি ভাইকে নিয়ে 50 কেজি মিষ্টি বিলাতে বিলাতে এসেছে। আসলাম সর্দারের পাগলামো দেখে জিশান সর্দার বলেছিল, ছেলেও পাগল, বাপও তার থেকে বেশি পাগল। এদের বাপ ছেলের মাইকা চিপায় আমার মেয়েটার অবস্থা শেষ। এমন কথা শুনে হুমায়ুন সর্দার ও মনিরুল সর্দার অট্টহাসিতে ফেটে পড়েছিল। আশিক খাটের উপর বসে কোলের উপর আয়শাকে নিয়ে জড়িয়ে রেখেছে আর এক হাতে ল্যাপটপ টিপছে। মূলত প্রেগনেন্সিতে কে কী করতে হয় আর কী কী করা যায় না যায় সব কিছু দেখছে। কানে হেডফোন লাগিয়ে দেশের বাইরে থাকার সময় কয়েকজন ভালো ডাক্তারের সাথে পরিচয় ছিল, তাদের সাথে কথা বলেছে, উপদেশ নিয়েছিল কিছু। সব নোট করে একটা শিডিউল করে নিল। সকাল থেকে উঠে ঘুমানো পর্যন্ত কে কী করবে তার লিস্ট বানিয়ে ফেলেছে। আয়শা আশিকের কোলেই ঘুমিয়ে পড়েছে। ভালো করে বিছানায় শুয়ে দিয়ে নিজেও যত্ন করে আয়শাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুমন্ত আয়শাকে আশিক ডেকে তুলতে পারল না। কত সুন্দর ঘুমিয়েছে, এই ঘুম নষ্ট করতে চায় না। মাথায় হাত বুলিয়ে কম্বল টেনে নিয়ে নিজের কাছে লেগে পড়ল। বেলা 11টায় আয়শা ঘুম ভাঙল। বিছানায় আধা শোয়া গড়িয়ে তারপর ফ্রেশ হতে যাবে বলে বিছানা ছেড়ে নামতেই চোখ কপালে। পুরো রুমের চারদিকে তো জিনিসের ভিড়, যেন মার্কেট খোলা হয়েছে এই ঘরে। তার উপর ল্যাপটপ, কম্পিউটার, বড় বড় আলমিরাজ বা অফিসে থাকা ফাইল রাখার জন্য। রাতে তো সব ঠিক ছিল, তাহলে এক রাতের মাঝে এত কিছু ঘরে আসলো কিভাবে? আশা কিন্তু ভাবতে পারছে না। জানার জন্য দ্রুত ফ্রেশ হয়ে নিচে নামতে সিঁড়ির উপরে দাঁড়িয়ে আরেক দফা অবাক। কীর্ত বিমুখ মুখের নকশা দেখে বাংলাদেশের মানচিত্র হয়ে গেল। হঠাৎ করে পাশ থেকে চুমকি আর কথা কাঁধে হাত রাখলো। চুমকি বলল, কী ব্যাপার, অবাক হচ্ছিস?
তোর মতো আমরাও প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু এখানে হচ্ছে কি, এ তো লোক কেন, আর ওপাশে কি করেছে? কথা আশাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর কি কপাল দেখ, শপিং মলের লিফট এখন তোর দোরগোড়ায় পৌঁছে গেছে। আশা কথা মানে বুঝতে না পেরে ফের বলো, তোরা কি খুলসা করে বলবি এখানে কি হচ্ছে? এমন ঘুরিয়ে পেঁচিয়ে বললে আমরা কিভাবে বুঝবো? চুমকি দাঁত কেলিয়ে বলে, আমার ভাইয়া তোর জন্য বাড়িতে সিঁড়ি লিফট দিচ্ছে, তাতে তোকে কষ্ট করে সিঁড়ি দিয়ে নামতে না হয়, উঠতে না হয়। আর সেই জন্যই এত মানুষ, এরা সব মিস্ত্রি আর ইলেকট্রনিকের মানুষ, বুঝতে পেরেছিস? কি, উনি এসব আমার জন্য করেছে? কথাও বলে, তো কি আরেকটা বউ আছে যে তার জন্য করেছে? আশা রেগে গেল। চুমকি বলো, দেখ আমার ভাইয়া তোকে কত ভালোবাসে, এরকম ভালোবাসা সত্যি কপাল করে পাওয়া যায়। নিচে নামতে রেবেকা বেগম চেঁচিয়ে বলে উঠল, নিচে তো মানুষের মাঝে তুই নামিস না, উপরে যা, আমি খাবার নিয়ে আসছি। চুমকিকেও বলল উপরে যেতে, মানুষের মাঝে তাদের ছেলের বউয়েরা থাকুক এটা চায় না। নিজে খাবার উপরে নিয়ে এসে তুলে খাইয়ে চলে গেলেন। এরপর থেকে এমন আদর রুপির টর্চার বলতে থাকলো। বাড়ির এক পাশে সাধারণ সিঁড়ি, আরেক পাশ দিয়ে উঠে গেছে লিফট সিঁড়ি। তবে লিফট সিঁড়ি দিয়ে লাভ কি, যখন আশাকে একা একা নিচেই নামতে দেয় না, এমনকি অফিসেও যায় না। রুমের ভিতরে অফিসের সমস্ত কাজ করে, আর যা প্রত্যক্ষ দরকার তার জন্য আকাশ আর অন্য বাছেই। খেতে বসেছে, হাঁটতে সব জায়গায় আসার বাধ্যবাধকতা রয়েছে। রেবেকা বেগম খাওয়ার দায়িত্ব নিজে নিয়েছে, আর আসলাম সর্দার সে তো মাঝে মাঝে আইসক্রিম, ফুচকা, চিপস সেসব জিনিস আশা পছন্দ করে, এসব সব নিয়ে আসে। এক এক দিন এক এক আইটেম, প্রতিদিন তার হাতে কিছু না কিছু থাকবেই। নাতি হবে না নাতনি হবে জানে না, তাই ছেলেবাবু ও মেয়েবাবুর উভয় জামা কিনে, অথচ 4 মাসও হয়নি রেবেকা বেগম, আমিনা বেগম, স্বপ্না বেগম ও জেসমিন বেগম সবাই নানান ধরনের নকশা তুলে কাঁথা সেলাই করে ভরে ফেলেছেন। এসবের খপ্পরে আসা একেবারে আলু ভর্তার চাটনি হয়ে গেছে। তাই ভাই অর্ণব আর আকাশ তো আছেই, যারা প্রতিদিন বলে কী খাবি কী আনবো। খেতে না চাইলেও বাড়িতে আরেকটা নতুন ফ্রিজ এনেছে, যেটা আয়শা আর আশিকের ঘরে আছে। সব রকম ফলমূল, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম, ফ্রিজ ভরা। কথার চুমকি তো সিসিটিভির মতো পেছনে লেগেই থাকে। রইল বাকি আশিক, তার কথা না বলাই ভালো। নিজে অফিসের কাজ করে বসে বসে আর খাটের উপর বসে থাকতে হয় মমির পুতুল মতো। আশিক যে অফিসে না গিয়ে বাড়িতে বসে কাজ করে, এই জন্য আশরাফ সর্দার কোনো আপত্তি নেই। সে যদি কাজ নাও করে তাতেও তার কিছু আসে যায় না। বাড়িতে যে আয়শাকে দেখবে এটাই তার কাছে অনেক। আয়শাকে নিজের মায়ের স্থান দিয়েছেন, সেখান থেকে এত যত্ন আশরাফ সর্দারের। আশিক এরকম সর্বদা সামনে বসিয়ে রাখে, যেন কেউ তার স্কেচ আটকে আর সামনে বসে আছে। 24 ঘন্টায় আশিকের নজরে থাকতে হয়। যদি নিচে নামতে চায় তো সাথে সাথে নামে, সিঁড়িতে এসে কোলে করে নামায় যতই লিফট হোক। যদি ঝোঁক লাগে, মাথা ঘুরে, তখন কী করবে? আয়শাকে নিয়ে আশিক কোনো রিস্ক নিতে চায় না, আর কাউকে দেখে লজ্জা শরম তার নেই বললেই চলে। বউ ছাড়া কারো দিকে নজর যায় না। মাঝে মাঝে মনে হয় বাড়ির মানুষ, মা চাচিরাও যেন তার পর নারী। যতক্ষণ আসে নিচের ড্রয়িং রুমে সবার সাথে টিভি দেখে, গল্প করে, ততক্ষণ আসে ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করে আর আয়শার উপর নজর রাখে। এদিকে আসা মাঝে মাঝে যখন বলে, আপনি লজ্জার মাথা খেয়েছেন, বাড়িতে সবার সামনে এমন করেন, আমার তো লজ্জায় আছে নাকি? পৃথিবীতে আর মানুষের বাচ্চা হয় না, একা শুধু কি আমারই হবে? আশিক নিরলস ভাবলেশীন উত্তর, দেখো বউ, প্রথমত লজ্জা বিষয়টা মনে হয় আমার থেকে উঠে গেছে। বাড়িতে যে যা মনে করার করুক, আমার মনে হয় না কেউ কিছু মনে করে বলে। দ্বিতীয়ত আমার বউয়ের বাচ্চা হবে মানে আমাদের বাচ্চা, সেখানে পৃথিবী যার বাচ্চা হোক আমি ভাবতে যাব কেন? আমি তো শুধু আমারটা নিয়েই ভাবব, তাই না? তাই আমাকে এসব বলে তোমার কোনো লাভ নেই। আয়শা এরপর থেকে আর কিছু বলে না, বরং মেনেই নিয়েছে ধীরে ধীরে। বর্তমান কল্পনা থেকে বেরিয়ে এসেছে আয়শা। আজকে তার 6 মাস হয়েছে। আশিক তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে আলট্রাসোনোগ্রাফি করানোর জন্য। যদিও আশিক এটা চাইছিল না, আল্লাহ তাকে খুশি হয়ে যে সন্তানই দেবে তাতেই সে খুশি, কিন্তু বাড়ির মানুষের জোরাজুরিতে যেতেই হলো। বাচ্চা ঠিকভাবে আছে নাকি এটা জানার জন্যই মূলত আশিক রাজি হয়েছে। গাড়িতে আশাকে উঠিয়ে
নিজে উঠে বলো। এখন আর বাইক নেয় না, তার প্রেয়সী এখন বাইকে বসার মতো পরিস্থিতিতে নেই। গাড়ি চলছে খুবই সাবধানতার স্বাভাবিক গতি রেখেই আশিক গাড়ি চালালো। আয়েশা পাশে জানালায় গ্লাস নামিয়ে দিয়ে যাতে প্রাকৃতিক সৌন্দর্য আবহাওয়ায় ভালো লাগে। যদি আশিক রোজ ভোরে উঠে আয়েশাকে নিজে বের হয় হাঁটতে, যখন কোনো জড়প্রাণীও ওঠে না তখন যায়, যাতে কেউ জানতে না পারে। প্রকৃতির সুন্দর সকালের আবহাওয়া গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী, যা কোনো ওষুধের চাইতেও বেশি কাজ করে। হঠাৎ আসে গাড়ির স্পিড কমালো। কমালো বললে ভুল হবে, অপরাধ হবে। একেবারে ধীরগতি গাড়ির চাকা ঘুরছে কি ঘুরছে না। আয়শা জানালা দিয়ে মুখ বের করে দেখলো সামনে কি কিছু আছে, যার জন্য আসে গাড়ি থামালো। সামনে কাউকে না দেখে নিজের দিকে তাকিয়ে দেখলো রাস্তার মাঝে সামান্য 5 আঙ্গুলের একটা বিট, যা দুর্ঘটনা এড়াতে বড় বড় রাস্তার মাঝে ব্যবহার করা হয়। সেই বিট দিয়ে আশিক অতীব ধীরে সময় নিয়ে সামনের চাকা ওঠালো। আয়শা অবাক হলো, আপনি এত ধীর কেন চালাচ্ছেন? এসবে বেশি ধাক্কা খায়, তোমার ব্যথা লাগতে পারে। আয়শা শুনে পেছনে সিটে হেলান দিল। সে কল্পনার চাইতেও বেশি ভালোবাসা পাচ্ছে, এটা তার আরেক কল্পনা। মনে মনে খুব খুশি হলো। মুচকি হাসি দিয়ে আশিকের দিকে বার করে ঘুরে তাকালো। কি হলো, আমাকে দেখছো যে? আশিকের কথা এসে ধরা পড়ে যাওয়ায় লাজুক হয়ে জানালার দিকে মুখ রাখলো। আশিক মিটমিটে হাসছে। গাড়ি থামলো ভালো একটা ল্যাবের সামনে। সব কিছু ঠিকমতো করে যখন রিপোর্টটার জন্য অপেক্ষা করলো, ডাক্তার এসে একটা রিপোর্ট হাতে ধরিয়ে দিল। আশা পাশে বসে আছে আর আশিক ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে রিপোর্ট খুলে চোখ মেললেই কিছুক্ষণে যেন থেমে গেল তার হৃদস্পন্দন। চোখ ঝাপসা হয়ে এলো জলে। চারদিকে নিজেকে শূন্য অনুভব করেছে। হাতে ধরে রাখা রিপোর্টটা সহ তার সর্বাঙ্গ কেঁপে উঠল। আশিক চোখের জলে ঝরে পড়ল 2 ফোঁটা। ডাক্তার আশিকের কাঁধে হাত রেখে বলল। আশিক চেনা পরিচিত ডাক্তারকে জড়িয়ে ধরল। আয়শা বুঝতে পারছে না আশিক কাঁদছে কেন। সঙ্গে সঙ্গে বুক ধক করে উঠল। মনের ভেতর একটাই প্রশ্ন বাসা বাঁধল, বেবি ঠিক আছে তো? আশিক এভাবে কাঁদছে কেন? আয়শা কম্পিত গলায় কান্না মিশ্রিত কণ্ঠস্বরে বলে উঠল, আশিক ভাই, আমার বেবি ঠিক আছে তো? আপনি কাঁদছেন কেন? আমাদের বেবি, ওর কিছু হয়নি তো? আমাকে বলুন না। আশিক চোখ ভরা জল নিয়ে ডাক্তারকে ছেড়ে আয়শার সামনে হাঁটু মুড়ে বসলো। আয়শা 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সান্ত্বনার স্বরে বলল, আমাদের বেবি ভালো নেই বউ। আয়শা কাঁদতে লাগলো আশিকের কথা শুনে। যাকে তো যত্নে রেখেছিল সবাই, বাড়িতে একটা বাচ্চা আসবে বলে সবার এত এত যত্ন, তাদের গিয়ে কি বলবে আয়শা? সবাই যে কত আশা করে আছে, কি জবাব দেবে বাড়ির প্রত্যেকটি মানুষকে? অঝরে কাঁদতে লাগলো আয়শা। বুকের ভেতর কষ্টে ফেটে যাচ্ছে। পেটের উপর হাত রেখে বলো, আশিক ভাই, আমাদের বেবি ভালো হয়ে যাবে তো? আপনি কিছু করুন না। আমাকে তো সব সময় সব রকম বিপদ থেকে বাঁচিয়ে নেন, এখন আপনার বেবিকে বাঁচিয়ে নিন না। আমার বেবির কিছু হলে আমি মরে যাব আশিক ভাই, আমি শেষ হয়ে যাব। আমার বেবি বলে আর্তনাদ করতে লাগলো আয়শা। এই আর্তনাদ একজন মায়ের তার সন্তানকে বাঁচানোর জন্য। একজন মা সব কিছুর ঊর্ধ্বে উঠে যায় সন্তানের কিছু হলে। সেখানে 6 মাস পেটে রেখে যদি জানতে পারে তার সন্তান তার গর্ভে ভালো নেই, তখন এর চেয়ে বড় যন্ত্রণা একজন মায়ের কাছে আর কি হতে পারে? অজর ধারায় আয়শাকে কাঁদতে দেখে আশিক কিং কর্তব্য বিমূঢ়। এত তাড়াতাড়ি ঘটনা ঘটে যাবে আশিক বুঝতে পারেনি। আশেপাশের মানুষও ওদের দিকে দৃষ্টি রেখেছে। হাসপাতালে প্রতিটি জন্ম মৃত্যুর খেলা হয়। একদিনে নতুন কোন নবজাতকের নতুন জীবন পদার্পণ উপলক্ষে আনন্দের ঢল নামে, অপরদিকে একই হাসপাতালের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও হেরে যাওয়া মানুষের জীবনে নতুন জীবন পদার্পণ করে, তবে সেটা মৃত্যুর পর জন্মে। তাদের পরিবারে নেমে আসে ভয়াবহ একরা শূন্যতার ছায়া। ওরা মনে করেছে আশা আশিকের হয়তো কেউ মারা গেছে, তাই কাঁদছে। আশিক চলজলদি আশার গালে হাত রেখে চোখের জল মুছিয়ে বেরোল। বউজান, কাঁদছ কেন? কান্না মিশ্রিত ভঙ্গুর কণ্ঠে আস্থা বলে উঠল, আপনি তো বলছেন আমাদের ভেবে ভালো নেই, এখন আপনি বলুন আমার বাড়িতে গিয়ে কি বলবো? আমার বেবির কিছু হলে আমি কিভাবে বাঁচবো? শান্ত হও জান, আমি তো বলেছি আমাদের বেবি ভালো নেই, কিন্তু এটা তো বলিনি আমাদের বেবিরা ভালো নেই। আয়শা কপাল কুঁচকে আশিকের দিকে অবুঝ হয়ে বলে,
কি বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। ভালো করে বলুন না, হেয়ালি করছেন কেন? আশিক সঙ্গোপনে আয়শার দুহাত নিজের হাতের মুঠোয় নিল। আমাদের টুইন বেবি হবে বউ। আশা খানিক থেমে কথার অর্থ বুঝতে পেরে মুহূর্তে অবলীলা খুশিতে লাফিয়ে লাফিয়ে আশিকে জড়িয়ে ধরল। এত খুশি কোথায় রাখবে? মনের ভিতর কেউ তাকদুম তাকদুম ঢোল বাজিয়ে যাচ্ছে। টুইন বেবি আসার অনেক ভালো লাগে, ফোনে অনেক দেখেছে। আজ যখন শুনলো তার টুইন বেবি হবে, খুশিতে আত্মহারা হয়ে গেল। ভুলে গেল আশেপাশের জনচক্ষুর কথা। শান্ত হব, আস্তে, ব্যথা পাবে তো। আয়েশা আশিকে ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকে তাকিয়ে আছে। আসলে দূর থেকে তাকিয়ে আশিক কথা শুনতে পারেনি। তবু তাদের মনের ভিতরে প্রশ্ন একটাই, যেই মেয়ে একটু আগে কেঁদে যাচ্ছিল সেই মেয়ে খুশিতে লাফিয়ে ওঠার কারণ কি? আশিক আয়েশাকে শান্ত করিয়ে বসে রেখে ডাক্তারের সামনে দাঁড়ালো। তুমি আসলে খুবই ভাগ্যবান আশিক, একসাথে দুই দুই মেয়ের বাবা হতে চলেছ। অনেকে একটা বাচ্চার জন্য কত চেষ্টা করে কিন্তু হয় না। সেই জায়গা থেকে দেখতে গেলে আল্লাহ তোমাকে চরম সুখ দিচ্ছে। আশিক মুচকি হেসে বলল, ডাক্তার এতে ওর কিছু হবে না তো? আশিক যে আয়েশাকে বোঝালো ডাক্তার সেটা বুঝে গেছে। চিন্তিত হয়ে বলল, দেখো এখন পর্যন্ত মা বা পেটের ভেতর বেবির কন্ডিশন একদম ভালো, সব রিপোর্ট একদম সঠিক আছে। আমি জানি তুমি জেন্টাল, তুমি খুব যত্নশীল ছেলে। যেভাবে খেয়াল রেখেছো ওভাবেই রেখো। খেয়াল রেখো যাতে কিছু বলতে সিঁড়ি দিয়ে চলাফেরা কিন্তু একেবারে করা চলবে না। আর হ্যাঁ, তোমার ভয়ের কারণটা আমি বুঝতে পারছি। তবে অনেকেরই কিন্তু টুইন বেবি হয়। তুমি তোমার পছন্দ করবে, বাকিটা উপরওয়ালার হাতে। আয়েশার মুখটা বাংলার পাঁচের মতো করে ডাক্তারের কথার উত্তরে বিড়বিড় করলো, আর কিছু বাকি থাকলে সেটাও বলুন। আমার জীবনে এদিকে আদরে আদরে অত্যাচারিত, আরও বেশি যত্ন নিতে বলুন। ডাক্তারকে বিদায় দিয়ে আশিক সবার সামনে আয়েশাকে কোলে উঠিয়ে নিয়ে যেতে লাগলো। আয়েশার মুখ দু হাতে ঢেকে নিল। আশিক লজ্জাশরম বলতে নাই থাকতে পারে, তার তো আছে। আপনি কি ভুলে গেছেন এটা বাড়ি নয়? হাসপাতালের লোকজন কিভাবে? একটু তো লজ্জা করুন। সো হোয়াট, আমি কারো নিজের 3বার বিয়ে করা বউকে কোলে নিয়েছি, তাতে কার কি? আশিক ভাবলেশীন উত্তরে আয়েশা খেপে গেল। আমি আজকে বাড়ি ফিরে জ্যোতিষের কাছে যাব, লজ্জা পাওয়ার তাবিজ নিয়ে আসব। এতে যদি আপনার একটু লজ্জা আসে। দেখে বউ, তুমি আমার জন্য তাবিজ অন্য কিছুর প্রয়োজনে আশিকে জীবন দরকার নেই। দেখুন আপনি এভাবে কোলে করে চলাফেরা করছেন, আমি তো ধীরে ধীরে হাঁটাই ভুলে গেছি। আপনি কি আমাকে প্রতিবন্ধী বানাতে চান? শেষে বাচ্চারা দেখবে তাদের আম্মু তাদের আব্বুর অত্যাচারে হাঁটাই ভুলে প্রতিবন্ধী হয়েছে। প্রতিবন্ধী হলে সমস্যা নেই, তোমার চলাফেরার জন্য আশিকে 2 পা আছে তো। আর বেবি হলে বেবিদের সাথে তুমিও নতুন করে হাঁটতে শিখবে। আমি দায়িত্ব নিয়ে আমার বউ আর সন্তানদের হাঁটা শেখাবো। আপনি সবসময় রসিকতা করেন, অন্য কারোর সাথে তো করি না। আপনার সাথে কথা বলেই আমার ভুল হয়ে গেছে। আশিক কথা বলতে বলতে গাড়ির কাছে চলে এসেছে। গাড়িতে আশাকে বসিয়ে নিজেও পাশে গিয়ে এসে বসলো। আশা মিটিমিটি হাসছে। কি হলো, হাসছো কেন? আমারও 2টা বেবি হবে, আমি এ তো খুশি জীবনও হয়নি। আশিক নিজেও খুশি হয়েছে, তবে ভয়ের পরিমাণটা অনেক বেশি। ভালোই ভালো বেবি হলে সব টেনশন দূর হবে। গাড়ি ছিল ধীর গতিতে, যেখানে 1 ঘন্টা রাস্তা সেখানে 3 ঘন্টা লাগিয়েছে। রাস্তায় একটু পরপরই থেমে আশাকে পানি খাইয়েছে, বাইরের খাবার খাওয়ায়নি। বাইরের খাবার যে পরিমাণ ভেজাল দেওয়া থাকে, আশিক একদম চায় না বউ বাচ্চার কোনো ক্ষতি হোক।